জিওগ্রাফিক্যাল লোকেশন ইজ এ ডিটারমিনেন্ট ফ্যাক্টর। আপনারা যাই বলুন, পরে আপনারা সহমত না হলে বলবেন, আমি তারপরে কথা বলবো। জিওগ্রাফিক্যাল লোকেশনটাই হলো ডিটারমিনেন্ট ফ্যাক্টর। অনেক সময় ভৌগোলিক অবস্থানটাই মাতৃভাষাটাকে নির্ধারণ করে, অবস্থানটাই নির্ধারণ করে। যেমন ধরুন, আমি আমার কথা বলতে চাইছি, আমার মাতৃভাষা হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরী। আমি তো মণিপুরী লোক, তো বলে আমার মাতৃভাষা কি হতে লাগবে? মণিপুরী হতে লাগবে। মেতেই মণিপুরী না, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, এটা আমার মাতৃভাষা। কিন্তু এখন কথা হলো, মাতৃভাষা তো মণিপুরী হতে হয়। শেখর বাবুকে দেখলে আমার অন্য কথা মনে পড়ে। আবার বলছি, এহু হয়, চৈতন্য চরিতামৃত, এহু হয়। তার মানে আমার মাতৃভাষা কি হতে লাগে? বিষ্ণুপ্রিয়া মণিপুরী হতে লাগে। কিন্তু এখানে একটা কথা আছে, এহু হয় আগে কহ আর, এহু বাহ্য আগে কহ আর। এটা কিন্তু আসল কথা না। আমার মাতৃভাষা তাহলে কি? বিষ্ণুপ্রিয়া মণিপুরী না। আমার জন্ম হয়েছে ডিব্রুগড়ে, আর জন্ম হওয়ার পরে দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা বলে, ওই ভাষা সম্পর্কে আমি বলতে যাব না, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মায়ের মুখের থেকে যে ভাষা শুনবে, নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা হবে, সেটাই হবে মাতৃভাষা। আমি প্রথম জন্ম হয়ে অসমিয়াতে ডেকেছি, অসমিয়াতে কথা বলেছি, কারণ আমার মা ছিলেন ত্রিপুরার, বাবাও ছিলেন ত্রিপুরার, কিন্তু ওনারা এখানে এসে রয়েছেন ডিব্রুগড়ে। তারপরে এই লোকাল এখানে থাকার জন্য আমাদের ঘরের মধ্যে কি হতো, আমি আর আমার ছোট ভাইয়ের সঙ্গে অসমিয়াতে কথা বলা হতো, কিন্তু নিজেদের মধ্যে আবার ওই ভাষাতে কথা বলে। তো যার ফলে আমি প্রথম কি শিখেছি? অসমিয়া শিখেছি। তারপরে কি হলো, আমি অ্যাসামিজ মিডিয়ামে পড়েছি, অসমিয়া মাধ্যমে পড়েছি, ওই জ্ঞানদায়িনী স্কুল, জ্ঞানদায়িনী প্রাইমারি স্কুল একটা, সেখানে পড়েছি। তারপরে গভর্নমেন্ট বয়েজে পড়েছি, তারপরে কানই। আচ্ছা, যা হলো হলো। মোটমাট আমি অসমিয়াতে পড়েছি, অসমিয়াতে ভাবি, অসমিয়াতে চিন্তন করি, মনন করি, মোটমাট সবই অসমিয়া। তো এখানে আমার একটা দ্বন্দ্ব রয়েছে, দেখবেন, দ্বন্দ্ব, কনফ্লিক্ট, আমার নিজের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে। আমি হলাম গিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী, মাতৃভাষা হতে লাগে মণিপুরী বিষ্ণুপ্রিয়া, কিন্তু আমি বলছি অ্যাসামিজ, বলছি না, অসমিয়াতে লিখি, অসমিয়াতে ভাবি, অসমিয়াতে চিন্তা করি, এটা তো মাতৃভাষাই হয় না। এটা আমার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি আমার মাতৃভাষা অসমিয়া না মণিপুরী? ক্যান ইউ ডিফাইন ইট? কে ডিফাইন করবে? এই ইদানিং আমাকে একটা ইন্টারভিউ নেওয়া হলো, ওই ডিব্রু কলেজের জুলজি ডিপার্টমেন্ট, ডক্টর জ্যোতিমা ফুকান, উনি আমাকে বলেছেন, আপনার মাতৃভাষা আর আপনার শৈশবৰ বিষয়ে কক। আমি কি বলবো এখন? মিথ্যা কথা বলবো নাকি? যেটা সত্য সেটাই বলবো, যাহা বলিব সত্য বলিব, যার জন্য আমি সত্য বলছি। আমি দেখুন, আমার মাতৃভাষা কি বললে আমার মনে একটা সবসময় দ্বিধা হয়। আমার ভূপেন হাজারিকার সেই গানটা মনে পড়ে। কোন গানটা জানেন? গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখের দুই জলের ধারা। তো একদিকে অসমিয়া, একদিকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী। ছোটকালে তো একেবারে জানতামই না। যখন মাস্টার ডিগ্রি করছি, তখন বয়স কত হবে, আর ধরুন 20, 21, 22 এরকম হবে, তখন পর্যন্ত আমি মণিপুরী ভাষা বলতেই পারতাম না। বিয়ে হয়েছে ত্রিপুরাতে, আমার সেকেন্ড বৌদি এসছে ত্রিপুরা থেকে, তখন একটু একটু মণিপুরী শিখছি। আর বিয়ের পরে ওর সঙ্গে কথা বলতে এই মণিপুরী ভাষা বলছি, বলে বলে এখন আমি মোটামুটি বলতে পারি। বাংলা যেমন বলি তেমনই বলি। কিন্তু এখন কথা হচ্ছে, এই যে আমি যে বলছি জিওগ্রাফিক্যাল লোকেশন, আমি যদি ত্রিপুরায় থাকতাম, আমি যদি কাছাড়ে থাকতাম, আমি যদি মণিপুরে থাকতাম, আমার মাতৃভাষা কি হতো? ডেফিনেটলি মণিপুরি হতো, হতো না? যেহেতু আমি এখানে আছি, লোকেশনটা কি? লোকেশন ডিব্রুগড়। তো এখানেই বড় হয়েছি, এখানেই প্রথম আমার কথা ফুটেছে মুখ দিয়ে, যার ফলে আমার মাতৃভাষা কি হয়ে গেছে? দিস ইজ মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। অনেকে শুনলে হয়তো খারাপ পেতে পারে, মণিপুরীরা বলবে যে কি বলছে। কিচ্ছু বলিনি, যাহা সত্য তাহাই বলছি। সত্যের প্রলাপ করছি না, অপলাপ করছি না।
না, ট্রু কনফিউশন, দিস ইজ মাই ট্রু কনফিউশন। আমার মাতৃভাষা প্রথম অসমীয়া আর দ্বিতীয় মাতৃভাষা দুইটা আমার মাতৃভাষা। আমার দুইজন মা, ভাষার মা দুইজন, একজন অসমীয়া একজন মণিপুরী। তাহলে আমি যেটা কথা বলছিলাম, জিওগ্রাফিক্যাল লোকেশনটাই ডিটারমাইন করে, আমি তো সেভাবেই ভাবছি, আপনারা কিভাবে ভাবেন জানি না। কার মাতৃভাষা কি হবে সেটা জিওগ্রাফিক্যাল লোকেশন ডিটারমাইন করবে। এখানে অবশ্য আরেকটা কথা আছে, যদিও আমি জিওগ্রাফিক্যাল লোকেশন বলছি, এখানে আরেকটা ব্যাপার আছে, যে ব্যাপারটা হলো পরিবারের লোকজন সে কি রোল প্লে করছে। কেউ কেউ কানাডায় থাকতে পারে, আমেরিকায় থাকতে পারে, পেনসিলভেনিয়ায় থাকতে পারে, মস্কোতে থাকতে পারে, কিন্তু ঘরে যদি সেই বাংলার চর্চাটা রেখে থাকে, মা বাবা যদি নিজের মধ্যে সেই বাংলা, আমি বাংলা কথাই বলছি, তখন মাতৃভাষাটা বাংলাই হবে, বাংলাই হবে। বলতে বলতে আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেছে, সেটাও বলছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম আপনারা সবাই জানেন, বিখ্যাত লেখক, লেখেন ভালো। ওনাকে একবার ডাকা হলো ইউএসএ তে, আমেরিকায়। আপনারা যেমন করছেন পয়লা বৈশাখের দিন নববর্ষ উদযাপনের জন্য ডাকা হলো ইউএসএ তে, উনিও গেলেন। বিদগ্ধ মানুষ, ভালো লেখেন, রসিক মানুষ। তারপরে উনি গিয়ে সেখানে বসলেন। তারপরে উনি যা বর্ণনা দিচ্ছেন, উনি বলছেন, আহা কি সুন্দর, সবাই বাঙালি, চারদিকে দেখছে, অডিটোরিয়াম হলটার সব দিকে বাঙালি। আর শাড়ির কি জৌলুস দেখবে, গয়নার জৌলুস কি, আর পুরুষরা ধুতি টুতি পরে একেবারে উত্তরীয় নিয়ে ভীষণ কারবার। সবাই এত ব্যস্ত, এর কাপড় দেখছে, এর গয়না দেখছে। উনি বলছেন, আরে ভাই মিটিংটা তো হচ্ছে, কেউ কথা বলছে, এখানে তো কেউ কারো কথা শুনছে না, কেউ তো কারো কথাই শুনছে না, এরা ডাকলো কেন আমাকে? উনি তখনও বলেননি, চলছে প্রোগ্রামে। উনি বলছে, এই লোকেরা আমাকে, আমার মতো লোক, আমি তো এখানে বেমানান, আমার তো গয়নার দরকার নাই, শাড়ির দরকার নাই, কাপড়ের দরকার নেই, আমি তো এসছি। তারপরে উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যা হোক আমি আর এগুলো সাহিত্য টাহিত্য আর এই বাংলা কিছু লেখা লেখি এগুলো কিছু বলবো না, এই ছোট্ট করে কিছু একটা বলবো আর ছোট্ট করে একটা কবিতা শোনাবো, আমি শুনিয়ে শেষ করে ফেলবো। যখন ওনার টার্ন আসলো, সময় আসলো, উনি দাঁড়ালেন মাইক্রোফোনের সামনে, বলা শুরু করলেন। বলা শুরু করে ওই আধা ঘন্টাও হয়নি, তারপরে বলছে এখন আমি একটা কবিতা আবৃত্তি করবো। কবিতাটা আবৃত্তি করলেন, কবিতা আবৃত্তি করে শেষ করলেন, সবাই প্রচন্ড হাততালি দিল, বড় ভালো হয়েছে, ভালো হয়েছে, অথচ কেউ শুনেই না, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপরে উনি বললেন, দূর ছাই, কি ভালো হয়েছে, ডেকেছে, শুনেছে, আমিও আসলাম, গেলাম, শেষ, কথা এখানেই শেষ। কিন্তু যখন মিটিংটা শেষ হলো, ওই সকালে হয়েছিল, মধ্যাহ্ন ভোজনের জন্য যখন যাওয়া হলো, উনি যেতে এই দরজার সম্মুখে একটি ছেলে দাঁড়ালো। ছেলে দাঁড়িয়ে বলছে, নমস্কার, আমি ছাত্র, আমি লিটারেচারের ছাত্র, আপনার লেখাগুলো না আমার ভীষণ পছন্দ, খুব ভালো লাগে, খুব ভালো লাগলো আপনার শুনে, কিন্তু আমি না একটা ভীষণ, আমার একটা খারাপ লেগেছে আজকে। কি খারাপ লেগেছে তোমার? বলছে, আপনি যে কবিতাটা যে বললেন, পুরো তো বললেন না, মধ্যখানে আপনি কয়েকটা ওই স্ট্যান্ডা পংক্তি তো ছেড়ে দিয়ে গেলেন, অর্ধ কবিতা গাইলেন, এটা কি হলো? কত আশা করে তো বসেছিলাম পুরোটা শুনবো। বলছে, তুমি কি করে বুঝলে আমি পুরোটাই গেয়েছি? কি বলছেন আপনি পুরোটাই গেয়ে? খারাপ পাবেন না, আপনি পুরোটা গাননি, আপনি বলো তো তুমি কি। ছেলেটা থাই দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে সে ওই কবিতার যে দুটো স্ট্যান্ডা গায়নি সেটা সে এখানে রিসাইট মানে কি ও বলে দিল গড়গড় করে। তখন সুনীল ব্যানার্জি বলছে, উনি লিখছেন আর কি, তখন আমি আশ্চর্য হয়ে গেলাম। তারপরে আমি সেই ছেলেটাকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে ভাবলাম, আমার লেখার পাঠক 1000 জন চাই না, আমার কথার শ্রোতা 1000 জন চাই না, ওর মতো যদি একজনও থাকে তাহলে আমি ওর জন্যই বলবো, আমি কেন বলিনি এটা আমার সারা জীবন আক্ষেপ থেকে যাবে। এই বলে ছেলেটাকে জড়িয়ে ধরেছিল। এটা হলো ওনার ফিলিং। এই দেখুন, এই ভাষাটা যে মাতৃভাষা বা নিজের ভাষা, ছেলেটা আমেরিকাতে আছে, কিন্তু ও নিজের ওই কবিতাটা পুরোটা মনে রেখেছে। এটাকেই বলে মাতৃভাষা প্রেম। আমি ওইটাই বলতে চাইছি। প্রথম বললাম যে জিওগ্রাফিক্যাল লোকেশন ডিটারমাইন করে, এখন আবার বলছি জিওগ্রাফিক্যাল লোকেশনও ডিটারমাইন করে না। ডিটারমাইন করছে কি? ওই ছেলেটার ক্ষেত্রে করছে না।
সে সেখানে থেকে হাজার হাজার মাইল দূরে থেকে সে একেবারে অন্তরের অন্তঃস্থলে অনুভব করে, অনুভূতি নিয়ে, আবেগ নিয়ে সে কি করছে, সেটা অন্তঃস্থ করেছে, অন্তঃকরণ দিয়ে ভালোবেসেছে। দেখুন, আর এই ভদ্রলোকও বলছেন, সুনীল গঙ্গোপাধ্যায়, যে তোমার মতো একজন শ্রোতা আমাকে লাগে, আমাকে হাজার শ্রোতার কোনো প্রয়োজন নেই।